এদিকে সন্ধ্যার পরে জামাত বিএনপি ভয়ানক সংঘর্ষ, মুখোমুখি পুলিশের সাথে যুদ্ধ। তারেক রহমানকে কোলাঙ্গার বলে গালি দিয়ে গণধোলাইয়ের শিকার রাশেদ প্রধান। রণক্ষেত্র উত্তর ঢাকার রাজপথ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারে, সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন। দর্শক, তারেক রহমানকে কুলাঙ্গার বলা আপনার কাছে কেমন লেগেছে? তারেক রহমানকে এবার সরাসরি কুলাঙ্গার সন্তান বলেছেন রাশেদ প্রধান। তবে তারেক রহমান এই বিষয়টা হজম করতে পারলেও, উপরও হজম করতে পারলেও ভিতরে কিন্তু খুবই রেগে গেছেন। এবার নেতাকর্মীরা, বিএনপি নেতাকর্মীরা তার বাড়িতে জুতা পর্যন্ত নিক্ষেপ করেছে। দর্শক, রীতিমতো পুলিশ, বিএনপি নেতাকর্মীরা, এদিকে জামাতের সমর্থকরা রীতিমতো তিন দল মিলে একটা ত্রিমুখী সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে। রাশেদ প্রধানের বাড়ি ঘেরাও করেছে বিএনপি নেতাকর্মীরা, সেখানে পুলিশ গিয়েও কিছু হামলা করেছে। এই মুহূর্তে একেবারে রাজনৈতিক অঙ্গন এই তারেক রহমানকে কোলাঙ্গার বলে গালি দেওয়াটা নিয়ে সরগরম হয়ে উঠেছে। দর্শক, এখন আপনার কাছে নিজস্বভাবে একটা কোশ্চেন করি বা প্রশ্ন রাখি, তারেক রহমানকে কি আসলে কোলাঙ্গার বলে গালি দেওয়া ঠিক হয়েছে? আপনার কি মনে হয়? একটু কমেন্টের মাধ্যমে লিখুন এবং কি হয়েছে আজকে বিস্তারিত দেখে আসি। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন। এর মধ্যে জামাতের আমির স্পিকারকে কঠিন হুঁশিয়ারি দিয়েছে। সব মিলে খুবই গুরুত্বপূর্ণ নিউজ এসেছে আজকে, সেগুলো দেখবো। আশা করি সঙ্গেই থাকবেন। বিপ্লবী সরকার 18 মাসে প্রতিষ্ঠা করেন না, এখন কিসের বিপ্লবী সরকারের কথা বলা? আমি যুবক যে করেছে এর ধারাবাহিকতা ধারণ করছে রাশেদ প্রধানরা। এটার পিছনের একটা কারণ আছে। পিছনের কারণটা হচ্ছে জামাত ইসলামী নির্বাচিত সরকারের এই যে জনগণের যে ম্যান্ডেট, সেটা কিন্তু মেনে নিতে পারেনি এই রাশেদ প্রধানই। এবং এই নির্বাচনের পরে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা নেওয়ার পরে এই ডাক্তার শফিককে প্রধানমন্ত্রী ঘোষণা করেছে, জনতার বলে প্রধানমন্ত্রী। এখন জনতা ভোট দিয়েছে তারেক রহমানকে, এখন রাশেদ প্রধান বলছে ইয়া প্রধানমন্ত্রী, ম্যানেজ বোর্ডের প্রধানমন্ত্রী, ফেসবুকের প্রধানমন্ত্রী হলো ডাক্তার শফিক। এর মধ্যে আবার ছায়া সরকার টরকার কী কী শোনা যাচ্ছে। এর মধ্যে আরেকটা অংশ, বৈষম্য বিরোধী আন্দোলনের আরেকটা অংশ দেখলাম যে তারা বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করছে। এই বিপ্লবী সরকার আগে প্রতিষ্ঠা করছে না, বিপ্লবী সরকার 18 মাসে প্রতিষ্ঠা করছে না, এখন কিসের বিপ্লবী সরকারের কথা বলা? একটা রাষ্ট্রের নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ডাক্তার শফিক, জামাতের ডাক্তার শফিক এবং রাশেদ প্রধানরা। রাশেদ প্রধান যেটা করছে, জামাতের দালাল হয়ে, পাকিস্তানের দালাল হয়ে কাজ করছে। তার দাদা গমির উদ্দিন, তার দাদার কথা বলছে ভাই, তার দাদা মৌলভী গমির উদ্দিন। এখানে মিডিয়া বক্তব্য দিতেছে, ওরে বলছে দাদা দালাল, ওর বাবা মুক্তিযোদ্ধা, আমরা চিনি, আর বাবা মুক্তিযোদ্ধা, আর বাবা খুনো, সেটা তো আমি করছি। তুই জানো দাদার খবর জানো? তুই বললি কেন? যা যেতে সামনে উঠে বলো, যা মুক্তিযুদ্ধ। দালাল বলে কোনো বিমুক্ত সন্তান
আমি যুবক একবার ক্রিয়া সম্পাদক। পুলিশের সামনে আপনার সামনে ওরা আওয়ামী লীগের টাকা খায়। তারা বললেন গণভোট অবৈধ, এবার আবার বলছেন ফ্যাক্টাম ভ্যালিড। কি তাল বেতাল কারবার, কিছুই বুঝি না। গণভোট যদি অবৈধ হবে তাইলে সেই গণভোটের প্রস্তাব আপনারাই করেছিলেন কেন? এইটাও তো আপনারা ইতিমধ্যে স্বীকার করেছেন, কারণ এই সত্য তো গোপন করতে পারবেন না। সেদিন সংস্কারের জন্য গঠিত ঐকমত্য কমিশনে যা আলোচনা হয়েছে তা লাইভ কাস্ট হয়েছে, দেশ এবং দুনিয়ার মানুষ জানে, এটা লুকানোর কোনো সুযোগ নেই। এই জন্য তারা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে এই প্রস্তাবটা তারাই প্রথম করেছিল। দ্বিতীয়ত, নির্বাচনী প্রচার অভিযানে আমরা একটু বেশি জোর দিয়েছি গণভোটের উপরে, হা বলার উপর। ওনারাও কথা বলেছে, ভোট চেয়েছে হার পক্ষে। তাহলে এখন এসে আপনারা অবৈধ বলছেন। তাদের মধ্যে দুই একজন বলে ফেলেছেন এটা নির্বাচনের সময় কিছু কথা বলতে হয়। হোয়াট ডাজ ইট মিন? এর অর্থ হচ্ছে এইভাবেই জনগণকে ধোঁকা দিতে হয়। আমরা সেই ধোঁকা প্রতারণার রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা এটাকে প্রত্যাখ্যান করি এবং ঘৃণা করি। প্রিয় দেশবাসী, এভাবেই সংসদ অধিবেশন ডাকা হলো। নির্দিষ্ট 30 দিনের সময়সীমার ভিতরে ডাকতে হবে এবং আদেশে একই সাথে এটাও বলা ছিল যে পদ্ধতিতে সংসদ অধিবেশন ডাকা হবে একই পদ্ধতিতে একই সময়ে সংস্কার পরিষদের অধিবেশনও ডাকতে হবে। পদ্ধতি পরিষ্কার। প্রধানমন্ত্রী যিনি হবেন, সংখ্যাগরিষ্ঠ দলের যিনি নেতা হবেন, সেই প্রধানমন্ত্রী বিদ্যমান রাষ্ট্রপতিকে লিখিত অনুরোধ জানিয়ে দুটি অধিবেশন ডাকার আহ্বান জানাবেন। তিনি একটি ডাকলেন, আরেকটি ডাকলেন না। এইখানেই তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সংকট প্রথমে উনাদের শপথ না নেওয়ার মধ্য দিয়ে সূচনা, এরপরে সংসদ অধিবেশন না ডাকার মধ্য দিয়ে তার সুলকলা পূর্ণ। এরপরে আপনারা দেখেছেন একেবারে শেষ প্রান্তে গিয়ে মার্চ মাসের 12 তারিখ অধিবেশন ডাকা হলো। হাতে থাকলো 2টি দিন, সেই 2টি দিন আবার ছুটির দিন। আল্লাহ তাআলার মেহরবানি, ফেব্রুয়ারি মাসটা 28 দিনে হওয়ার কারণে একটা দিন আমরা শেষমেশ পেয়ে গেলাম 15 তারিখ। সেই দিনেই আমরা নোটিশ মুভ করলাম। নোটিশ আলোচনার জন্য স্থির হলো যে এই নোটিশের উপরে আলোচনা হবে। আলোচনা হলো, তারপরে সরকারি দল তাদের 2/3 মেজরিটির বলে তারা এটাকে নাকচ করে দিল। শেষ পর্যন্ত স্পিকার এটাকে টকড আউট করে দিলেন। আমরা খুব আশাহত হলাম। স্পিকার তার প্রথম দিনের ভাষণে বলেছিলেন তিনি এখন কোনো দলের নন, তিনি গোটা জাতির অভিভাবক, এই সংসদের অভিভাবক, সেই হিসাবে তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। কিন্তু আমরা এখানে নিরপেক্ষ জাজমেন্ট পেলাম না পাওয়ার কারণে সংসদ থেকে আমরা মনের কষ্ট নিয়ে এবং জনগণের দেওয়া দায়িত্ব পালন সংসদের ভিতরে পালন করতে সুযোগ না দেওয়ার কারণে আমরা বাধ্য হয়ে জনগণের রায়কে অস্বীকার, অমান্য, অগ্রাহ্য, অপমান করার ধারা এরপরে চলছে। আপনারা দেখেছেন প্রথম দিনই অধিবেশনে প্রথম দিন অর্থাৎ 12 মার্চ বিগত সরকারের 133টা অধ্যাদেশ উত্থাপিত হয়েছিল। 30 দিনের মধ্যে এটাও নিষ্পত্তি করতে হবে। ওইটা আবার 30 কার্য দিবস না, 30 পঞ্জিকা দিবস। এরপরে একটা কমিটি করে দেওয়া হলো, বিশেষ কমিটি। সেই কমিটিতে যাচাই বাছাই হলো। যাচাই বাছাই করে আমাদের যারা বিরোধী দলীয় প্রতিনিধি ছিলেন তারা বুঝতে পারলেন যে যে জায়গায় সংবিধানের বর্তমান অবস্থানকে পরিবর্তন করার জন্য অধ্যাদেশ জারি হয়েছে সেই জায়গাগুলো বিএনপি বদলাতে চায় না। অর্থাৎ ওই জায়গাগুলো রেখে দিয়ে ফ্যাসিবাদী কায়দায় তারা হয়তো দেশ চালাতে চায়। এরপরে আমরা বসলাম কার্যনির্বাহী কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বসলাম, স্পিকার সাহেবের সভাপতি। সেখানে কথা হলো, তারা চাইলেন যেগুলো তাদের পছন্দ না এগুলো ল্যাপস করে দেওয়া, আলোচনায় আনবেন না। আমরা বললাম তা আমরা মানব না। 133টা সংসদে উত্থাপিত হয়েছে, এটা সংসদের প্রপার্টি, সংসদেই আলোচিত হতে হবে। এরপরে তার ভাগ্যে যেটা হবে, আপনারা যদি যুক্তি যথাযথ যুক্তি আসার পরেও 2/3 বলে কিছু করতে চান করবেন,
জনগণ তখন দেখবে, বিচার করবে, কিন্তু সংসদের টেবিলে এটা আনতে হবে। আমরা কি দেখলাম? সেখানে আবার বলা হলো যে সময় তো কম। তখন স্পিকার সাহেব বললেন, তাইলে আগামীকাল থেকে আমরা সকাল বিকাল অধিবেশন করব। বিরোধী দলের নেতা, আপনি কি বলেন? আমি বললাম, উই এগ্রি। এরপরে তিনি বললেন যে প্রয়োজনে আমরা শুক্রবারে অধিবেশন চালাবো। উই এগ্রি। তিনি বললেন প্রয়োজনে রাত 12টা পর্যন্ত অধিবেশন চলবে, তবুও সবগুলো টেবিলে আসবে। কিন্তু শেষ দিনে এসে দেখি না, এখানে কাটছাট করে আমাদের সামনে যে আলোচ্যসূচি দেওয়া হয়েছে সেখানে একটা মাত্র বাকি, সেটা ছিল ধূমপান সংক্রান্ত বিষয়, আর নাই। আমরা পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে জানতে চাইলাম কি হলো। মাননীয় স্পিকার, আপনার সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটিতে এই সিদ্ধান্ত হয়েছে, আপনি এখনো এখানে সভাপতিত্ব করছেন, তাহলে সেগুলো আসছে না কেন? তখন তিনি ফ্লোরের দিকে তাকালে আইনমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে এটার জবাব দেওয়া শুরু করলেন। অযৌক্তিক জবাব, যেটার মধ্যে কোনো যুক্তি নেই। গায়ের জোরে এটাকে চাপিয়ে দেওয়ার যখন শেষ অবস্থান নিয়ে ফেললেন মাননীয় স্পিকার সাহেব, তাদের কথায় যখন তিনি রাজি হয়ে গেলেন, আমরা তখন বাধ্য হয়ে আবার সংসদ থেকে ওয়াকআউট করি। এবং আমরা বললাম, যেমন গণভোটকে খুন করার কারণে আমরা জনগণের কাছে গিয়েছিলাম এই আইটেম নিয়ে, আমরা আবার জনগণের এজেন্ডা নিয়ে জনগণের কাছে চলে যাচ্ছি। তবে সংসদেও আমাদের লড়াই চলবে। সম্মানিত ভাইয়েরা, আমরা চাইনি যে একটা সরকার গঠিত হয়েছে, বিশ্বের যুদ্ধ পরিস্থিতির কারণে বিভিন্ন দেশের মতো আমাদের দেশও আর্থিক সংকটের মুখোমুখি, জ্বালানি সংকটের মুখোমুখি। আমরা আন্দোলন সংগ্রামের দিকে যাব, এতে জনদুর্ভোগ বাড়বে, আমরা এটা চাই না। কিন্তু আমাদেরকে যখন সংসদে ন্যায্য বিষয়ে কথা বলতেই দেওয়া হবে না, তখন আমাদের জায়গাটাকে হ্রাস পাবে। কারণ আমরা জনগণের দায়িত্ব নিয়ে তো সেখানে ঢুকেছি, জনগণকে কথা দিয়েছি, সেই কথাগুলো আর বাস্তবায়ন হচ্ছে না, কথা বলতে দেওয়া হচ্ছে না। এখন তাহলে যেখানে স্পিকারের পারমিশন লাগে না, সেখানেই আমাদেরকে কথা বলতে হবে। আবার আপনারা দেখেছেন এত বড় এজেন্ডাগুলো আসছে একটা একটা করে, যেখানে আমাদের নোট অফ ডিসেন্ট প্রথমে আমাদেরকে সময় দেওয়া হলো 2 মিনিট, আমার অনুরোধে বাড়িয়ে করা হলো প্রথম জনকে 6 মিনিট। তারপরে আমি দাঁড়ালাম, আমি বললাম যে যদি ডিবেট হতে হয়, পার্লামেন্টারিয়ান ডিবেট, 2 মিনিটে কোনো ডিবেট হয় না, 2 মিনিটে কমেন্ট পাস করা যায়। এই সাবজেক্টটা কি, কেন, এর গুরুত্ব কি, কোথায় আমরা যেতে চাই, এটা বলতে হলে মাননীয় স্পিকার এই 2 মিনিটে হবে না। তিনি বললেন, আমি তো 6 মিনিট দিয়েছি, ঠিক আছে, আর একটু সময় বাড়িয়ে দেবো। আমি বললাম, আপনি পর্যাপ্ত সময় আমাদেরকেও দেন, ওনাদেরকেও দেন, আমাদের কোনো আপত্তি নেই। তখন তিনি বাড়িয়ে এটা 10 মিনিট করলেন, একজনকে শুধু। তো দর্শক, দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন, এই কারণে বিশেষ করে আপনাকে ধন্যবাদ জানাই। দর্শক, এখন আপনার কাছে মতামত চাইব এ বিষয়ে, একটু কমেন্টের মাধ্যমে লিখে জানান। আর যারা লাইক দেন না, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন। পরবর্তীতে থেকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিউজ আসতে চলেছে, তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব দ্রুত। আল্লাহ হাফেজ।